পৃথিবীর কিছু রহস্য আছে যেগুলো সময় যতই এগিয়ে যায় ততই অমীমাংসিত থেকে যায়। আজ আমরা কথা বলবো এক এমনই চাঞ্চল্যকর মামলার, জন বেনেট রামসে হত্যা মামলা। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যে মাত্র 6 বছর বয়সী এক শিশু প্রতিযোগীর রহস্যময় মৃত্যু, যা এখনও অন্ধকারে ঢাকা। জন বেনেট পেট্রিশিয়া রামসে জন্ম 1990 সালের 6 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তার নামটি ছিল এক বিশেষ সংমিশ্রণ। বাবা জন আর মা প্যাটসি এর নাম মিলিয়ে রাখা হয় জন বেনেট। ছোট্ট নাম, কিন্তু এর ভেতরে ছিল ভালোবাসা আর স্বপ্নের প্রতীক। শৈশব থেকেই জন বেনেট ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি মেয়ে। পরিবার ও প্রতিবেশীরা তাকে চিনতেন এক চঞ্চল, মিষ্টি, বুদ্ধিদীপ্ত শিশু হিসেবে। খুব অল্প বয়সেই তার মধ্যে ঝলমলে সৌন্দর্য আর প্রতিভা প্রকাশ পেতে থাকে। মা প্যাটসি রামসে ছিলেন সাবেক বিউটি কুইন। সেই অভিজ্ঞতা থেকে তিনি মেয়েকে শিশু সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন। জন বেনেটও সেই মঞ্চে যেন প্রাণ পেতেন। সাজগোজ, ক্যাটওয়াক, গান, নাচ, যেটাই করতেন তাতে ছিল আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা। কয়েক বছরের মধ্যেই তিনি স্থানীয় প্রতিযোগিতায় সবার প্রিয় হয়ে ওঠেন এবং একের পর এক শিরোপা জিততে থাকেন। জন বেনেটের হাসি ছিল যেন চারপাশ আলোকিত করে দেওয়ার মতো। তার চোখে ছিল একরাশ নিষ্পাপ স্বপ্ন। হয়তো ভবিষ্যতে তিনি বড় হয়ে মডেল, অভিনেত্রী কিংবা কোনো বড় মঞ্চের তারকা হতেন। তার বাবা জন রামসে ছিলেন একজন সফল ব্যবসায়ী। পরিবার ছিল ধনী ও সচ্ছল। সে আর্থিক স্থিতিশীলতা এবং মায়ের আগ্রহ মিলে জন বেনেটের জীবন হয়ে ওঠে আড়ম্বরপূর্ণ, অনেক শিশুর স্বপ্নের থেকেও আলাদা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই খ্যাতি আর আলোচনার কেন্দ্রবিন্দুতেই তিনি পড়ে ফেসে যান এক অন্ধকার রহস্যে। এমন এক রহস্য যা তার জীবনে কেড়ে নিল মাত্র 6 বছর বয়সে, আর রেখে গেল অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। 25 ডিসেম্বর 1996 ছিল ক্রিসমাসের দিন। রামসে পরিবার দিনটি কাটাচ্ছিল আনন্দ আর উৎসবের মধ্যে। ঝলমলে আলোয় সজ্জিত তাদের বাড়ি, গিফট, খাবার আর পারিবারিক সময় সবকিছুই যেন স্বাভাবিক ছিল। জন বেনেট দিনভর মেতেছিল খেলাধুলা আর আনন্দে। কিন্তু আনন্দের এই দিনটি অচিরেই পরিণত হয় ভয়াবহ এক দুঃস্বপ্নে। 26 ডিসেম্বর ভোরে মা প্যাটসি রামসে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়িতে একটি লম্বা র্যানসম নোট, অর্থাৎ মুক্তিপণের চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, যদি তারা মেয়েকে আবার সুস্থভাবে দেখতে চান তবে দিতে হবে $1,18,000। টাকার পরিমাণটি আশ্চর্যজনকভাবে বাবার বার্ষিক বোনাসের সমান ছিল। ভীত সন্ত্রস্ত প্যাটসি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। শুরুর দিকেই তদন্তে বিশৃঙ্খলা শুরু হয়। পুলিশের আসার আগেই প্রতিবেশী ও আত্মীয়রা বাড়িতে ঢুকে পড়েন। ফলে ঘটনাস্থল নষ্ট হয়ে যায়, অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ হারিয়ে যায়। চিঠির নির্দেশ ছিল পুলিশে খবর না দিতে, কিন্তু খবর দেওয়া হলো। অথচ ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মুক্তিপণ দাবি করা লোকেরা যোগাযোগ করেনি। এদিকে সকাল থেকে দুপুর, তারপর বিকেল, সবাই যখন উৎকণ্ঠায় খুঁজে ফিরছিল ছোট্ট জন বেনেটকে, তখনই ঘটল চরম ভয়াবহ ঘটনা। বিকেল 1:30টার দিকে বাবা জন রামসে নিজের বেসমেন্টে নেমে যান। অন্ধকার ঘরে এক চাদরে ঢাকা অবস্থায় তিনি খুঁজে পান তার প্রিয় কন্যার নিথর দেহ। মাথায় গুরুতর আঘাত, গলায় ফাঁসের দাগ, সবই ইঙ্গিত দিচ্ছিল এক ভয়াবহ হত্যার দিকে। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল যেভাবে তার দেহ উদ্ধার হয়েছিল, তাতে মনে হচ্ছিল ঘটনাটি কেউ ইচ্ছাকৃতভাবে সাজিয়ে রেখেছে, যেন তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য এক গোটা নাটক। এক মুহূর্তেই পুরো আমেরিকা স্তব্ধ হয়ে যায়। একটি ছোট্ট মেয়ের মৃত্যু শুধু পরিবার নয়, সমগ্র জাতিকেই নাড়া দিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত। জন বেনেট রামসের মৃত্যু সংবাদ আমেরিকার সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ও FBI দুই সংস্থাই তদন্তে নামে, কিন্তু শুরু থেকেই তদন্ত প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা এই কেসটিকে ধোঁয়াশায় ঢেকে দেয়। প্রথমত, যখন ঘটনাটি ঘটে তখন বাড়িতে অযথা ভিড় জমে যায়। পুলিশ, প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই বাড়ির ভেতরে ঢুকতে দেয়। এতে মূল প্রমাণ নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ ফিঙ্গারপ্রিন্ট, পদচিহ্ন কিংবা DNA নমুনা অনেকটাই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, র্যানসম নোট বা মুক্তিপণের চিঠিটি ছিল অত্যন্ত দীর্ঘ। সাধারণত মুক্তিপণের চিঠি কয়েক লাইনের বেশি হয় না, কিন্তু এই চিঠি ছিল প্রায় 2.5 পৃষ্ঠার। এতে ব্যবহার করা হয়েছে এমন কিছু শব্দ যা অনেকের মতে পরিবারের ভেতরের কারো লেখা হতে পারে। বিশেষ করে মায়ের হাতের লেখার সঙ্গে মিল থাকার অভিযোগ উঠেছিল, কিন্তু প্রমাণ কখনো পুরোপুরি মেলেনি। তৃতীয়ত, পরিবারের আচরণ ও তদন্তকারীদের সন্দেহ বাড়ায়। মায়ের
কণ্ঠে ফোন কল করার সময় অস্বাভাবিক উৎকণ্ঠা, বাবার তাড়াহুড়ো করে মেয়ের দেহ বেসমেন্ট থেকে তুলে আনা, কিংবা ভাই বুর্ক এর অদ্ভুত প্রতিক্রিয়া সবই নতুন নতুন প্রশ্ন তৈরি করে। এদিকে ফরেনসিক রিপোর্ট জানায় জন বেনেটের মাথায় গুরুতর আঘাত ছিল এবং গলায় দড়ির চাপের চিহ্ন স্পষ্ট। কিন্তু একই সঙ্গে তার দেহে পাওয়া যায় কিছু অদ্ভুত চিহ্ন যা যৌন নির্যাতনের দিকেও ইঙ্গিত দেয়, তবে সেগুলো ছিল পুরোপুরি নিশ্চিত নয়। পুলিশ এক পর্যায়ে পরিবারের সদস্যদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। বিশেষ করে মা প্যাটসি ও ভাই বুর্ক এর নাম বারবার আলোচনায় আসে। অনেকেই বিশ্বাস করতেন হয়তো দুর্ঘটনাবশত পরিবারের ভেতরেই কিছু ঘটে গিয়েছিল আর সেটাকে ঢাকতে গোটা নাটক সাজানো হয়েছে। কিন্তু আবার আরেকটি তথ্য ছিল বাড়ির বাইরে থেকে কোনো অনুপ্রবেশকারী ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারণ জানালার ভেতরে কিছু ভাঙা চিহ্ন পাওয়া গিয়েছিল, যদিও সেগুলো পরিষ্কারভাবে প্রমাণিত হয়নি। এসব বিভ্রান্তি আর প্রমাণের অভাবে তদন্ত বারবার আটকে যায়, ফলে জন বেনেট রামসের হত্যাকাণ্ড পরিণত হয় এক অমীমাংসিত রহস্যে। জন বেনেট রামসে হত্যাকাণ্ড নিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য তত্ত্ব তৈরি হয়েছে। প্রত্যেকটি তত্ত্ব রহস্যকে আরও গভীর করেছে। প্রথম তত্ত্ব, পরিবারের সম্পৃক্ততা। অনেকের বিশ্বাস জন বেনেটকে হত্যা করেছিল তার পরিবারেরই কেউ। কেউ বলেন হয়তো ভাই বুর্ক রাগের মাথায় বা দুর্ঘটনাবশত বোনকে আঘাত করেছিল। পরে বাবা মা ঘটনাটিকে ঢাকার জন্য র্যানসম নোট লিখে পুরো ঘটনার নাটক সাজান। আবার কেউ মনে করেন মা প্যাটসি হঠাৎ কোনো কারণে মেয়েকে মারধর করেছিলেন আর সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে তিনি সবকিছু লুকানোর চেষ্টা করেন। এই তত্ত্বকে সমর্থন করে র্যানসম নোটে ব্যবহৃত কিছু শব্দ এবং প্যাটসি এর হাতের লেখার সঙ্গে আংশিক মিল, তবে আদালতে কখনোই এটি প্রমাণিত হয়নি। দ্বিতীয় তত্ত্ব, বাইরের অনুপ্রবেশকারী। আরেকটি শক্তিশালী তত্ত্ব হলো কেউ একজন বাইরের থেকে বাড়ির ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বেসমেন্টের জানালায় ভাঙার চিহ্ন, অচেনা জুতার পদচিহ্ন এবং দেহের পাওয়া অজানা ডিএনএ প্রমাণ সবই এই তত্ত্বকে কিছুটা শক্তিশালী করে। তবে সন্দেহজনক ওই ডিএনএ কার সেটি এখনও শনাক্ত করা যায়নি। তৃতীয় তত্ত্ব, যৌন নির্যাতনের ইঙ্গিত। ফরেনসিক রিপোর্টে জন বেনেটের দেহে কিছু অস্বাভাবিক চিহ্ন পাওয়া গিয়েছিল যা যৌন নির্যাতনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছিল, কিন্তু সেই প্রমাণও ছিল অস্পষ্ট। পরিবার সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন। চতুর্থ তত্ত্ব, মুক্তিপণের চিঠির রহস্য। আশ্চর্যের বিষয় হলো র্যানসম নোট বা মুক্তিপণের চিঠিটি এই কেসের সবচেয়ে বড় রহস্য। প্রায় 2.5 পৃষ্ঠা সেই চিঠি, যা অস্বাভাবিকভাবে দীর্ঘ। চিঠিতে উল্লেখ করা টাকার পরিমাণ $1,18,000, ঠিক জন রামসের বোনাসের সমান, যা দেখে অনেকেই বলেন চিঠি লেখক পরিবারের ভেতরে কাউকে ভালো করে চিনত। এভাবে প্রতিটি তত্ত্ব নতুন আলো দেখালেও কোনোটি চূড়ান্ত সত্য প্রমাণিত হয়নি। 28 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আজও জন বেনেটের খুনিকে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। এই অমীমাংসিত রহস্য তাই এখনও আমেরিকার ইতিহাসে অন্যতম আলোচিত মামলা। জন বেনেট রামসি কেবল একটি নাম নয়, তিনি ছিলেন এক ছোট্ট প্রতিভা যার জীবন মাত্র 6 বছর বয়সেই থেমে যায়। তার মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রায় 3 দশক পার হয়ে গেলেও আজও এই কেস অমীমাংসিত। অগণিত তদন্ত, হাজারো প্রমাণ পরীক্ষা, অসংখ্য সাক্ষাৎকার, কোনোটিই নিশ্চিতভাবে খুঁজে বের করতে পারেনি সেই রাতের প্রকৃত সত্য। জন বেনেটের খুনিকে হয়তো আজও কেউ খুঁজছে, আবার হয়তো সত্যটা চিরকাল আড়ালে থেকে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই রহস্য বিশ্ববাসীর কাছে হয়ে থাকবে এক অন্তহীন কৌতূহল ও বেদনাদায়ক স্মৃতি। প্রশ্ন হলো, আমরা কি কখনো জানতে পারবো সেই রাতে আসলে কি ঘটেছিল? এটি কি পরিবারের ভেতরের কোনো গোপন ট্র্যাজেডি, নাকি বাইরের কোনো অপরাধীর পরিকল্পিত হত্যা? এই প্রশ্নের উত্তর হয়তো একদিন বের হবে, অথবা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। আপনি কি মনে করেন জন বেনেট রামসি হত্যার পেছনে কে দায়ী? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ইবনে বতুতার ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকুন। সামনে আসছে আরও অজানা কাহিনী, আরও রহস্য।